ওয়েলকাম টু স্মার্ট পাঠশালা। আজকে তোমাদের টপিক হচ্ছে লিঙ্কেজ এন্ড ক্রসিং ওভার। লিঙ্কেজ আর ক্রসিং ওভার জানার আগে আমরা কিছু সায়েন্টিস্টের নাম দেখব, কারা কি আবিষ্কার করেছিল। ঠিক আছে, দেখো আমি লিখেছি সবগুলো সায়েন্টিস্টের নাম, একটা একটা করে আমরা দেখছি। মেন্ডেল কি আবিষ্কার করেছিল? ফ্যাক্টরস অফ ইনহেরিটেন্স। আমার আগের ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা দেখবে আমি আগের ভিডিওতে ফার্স্ট ভিডিওতে বলেছি মেন্ডেল কি আবিষ্কার করেছিল। ঠিক আছে, তাহলে দেখো জোহানসন কি আবিষ্কার করেছিল? জিন এক্সপেরিমেন্ট যেগুলো ছিল এগুলো জোহানসন আবিষ্কার করেছিল। বোভেরিয়ান সুটন ফার্স্ট ক্রোমোজোম থিওরি অফ ইনহেরিটেন্স আবিষ্কার করেছিল। তারপরে থমাস হান্ট মর্গান ক্রোমোজোম থিওরি অফ লিঙ্কেজ এন্ড কাইজমাটা ফর্মেশন ডিউরিং টু ক্রসিং ওভার, যেটা আমাদের আজকে মেইন দুইটা পার্ট, লিঙ্কেজ আর ক্রসিং ওভার। এই দুইটার মেইন আবিষ্কর্তা হচ্ছে থমাস হান্ট মর্গান। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখবো কিভাবে লিঙ্কেজ আর ক্রসিং ওভার হচ্ছে এবং এগুলো ডেফিনেশন কি আসতে পারে। এখন দেখো ক্রোমোজোম থিওরি অফ লিঙ্কেজ। ঠিক আছে, আমরা দেখেছি কি আবিষ্কার করেছিল? মর্গান প্রপোজ দা ক্রোমোজোম থিওরি অফ লিঙ্কেজ। মর্গান কি বলেছিল? দেখো, লিঙ্ক জিন অকার্স ইন দা সেম ক্রোমোজোম, বলতে এটা সেম ক্রোমোজোম বলতে ধরো না এটা ক্রোমোজোম নাম্বার 1, সাপোজ এটা ক্রোমোজোম নাম্বার 1। ঠিক আছে, ক্রোমোজোম নাম্বার 1 এর ভিতরে দুটো প্রেজেন্ট থাকবে। ঠিক আছে, আচ্ছা, দে লাইজ ইন এ লিনিয়ার সিকোয়েন্স ইন দা ক্রোমোজোম। লিনিয়ার সিকোয়েন্সে আছে দেখো। ঠিক আছে, strength of the linkage between two genes is inversely proportional to the distance between the two genes। তাহলে এটা কিভাবে আমরা এক্সপ্লেইন করব? ক্রোমোজোম দিয়ে এক্সপ্লেইন করতে হবে। তাহলে আমরা দেখো ক্রোমোজোম দিয়ে এটা এক্সপ্লেইন করব কিভাবে। strength of the linkage between two genes is inversely proportional to distance between the two genes। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা লাস্ট পয়েন্ট যেটা দেখেছিলাম যে স্ট্রেংথ অফ লিঙ্কেজ is inversely proportional to the distance between the two genes। তাহলে যদি আমরা একটা ক্রোমোজোম নিই, সাপোজ এটা একটা ক্রোমোজোম, এটার মধ্যে 8টা জিন আছে। ঠিক আছে, তাহলে দেখো কি বলেছে? স্ট্রেংথ অফ দা লিঙ্কেজ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দা ডিসটেন্স বিটুইন দা টু জিনস। হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি ফার্স্ট দুইটার মধ্যে 1 আর 2 এর মধ্যে, তাহলে ডিসটেন্সটা স্মল, ডিসটেন্স ইজ স্মল। তাহলে ডিসটেন্স যদি ছোট হয় তাহলে আমাদের লিঙ্কেজ কি থাকবে? স্ট্রং। যেহেতু এটা ডিক্রিজ করছে তাহলে লিঙ্কেজ ইনক্রিজ করবে। আচ্ছা, তাহলে 1 আর 8 এর মধ্যে লিঙ্কেজটা কি? লিঙ্কেজটা কম থাকবে, কারণ ডিস্টেন্স ইজ মোর অর হাই। ঠিক আছে, তাহলে দেখো ডিস্টেন্স কমলে লিঙ্কেজের যে পরিমাণটা আছে, স্ট্রেংথ অফ লিঙ্কেজটা বাড়বে। আর যদি ডিস্টেন্স আমাদের হাই থাকে তাহলে লিঙ্কেজের পরিমাণ আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে, তাহলে লিঙ্কেজের ডেফিনেশনটা কি দাঁড়ায়? Linkage is a tendency of genes to stay together during inheritance through generation without any change or separation due to their being present on the same chromosome। আমরা যদি দেখেছিলাম দেখো সেম ক্রোমোজোমের ভিতরে যদি দুটো জিন, সাপোজ এটা ক্রোমোজোম নাম্বার 1 এ প্রেজেন্ট আছে, তাহলে দুটো জিন একটা সেম ক্রোমোজোম মানে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে প্রেজেন্ট আছে। এটা যদি আমি নেক্সট জেনারেশনে ক্রস করে নিয়ে যাই তাহলে সেম টাইপ অফ জিনসই প্রেজেন্ট থাকবে সেই সেম ক্রোমোজোমের মধ্যে। ঠিক আছে, এটাকে আমরা বলছি লিঙ্কেজ। ঠিক আছে, তাহলে এখন দেখো লিঙ্কেজ তো জানলাম কি। তাহলে দেখো দ্য জিনস লোকেটেড ইন দ্য সেম ক্রোমোজোম আর কল্ড লিঙ্ক জিনস। তাহলে দুটো জিন যদি সেম এখানে একটা ক্রোমোজোমের মধ্যেই থাকে তাহলে আমরা এটাকে লিঙ্ক জিন বলি। আর যদি and those present in different chromosome are called as unlinked genes। তাহলে সাপোজ এই জিনটা ক্রোমোজোম নাম্বার 1 এ প্রেজেন্ট আর এই জিনটা ক্রোমোজোম নাম্বার 2 তে, তাহলে ডিফারেন্ট ক্রোমোজোমে যদি দুইটা জিন প্রেজেন্ট থাকে আমরা তাহলে বলতে পারি এটা আনলিঙ্কড জিন। আর লিঙ্ক জিন তো আমরা দেখেছি দুইটা জিন যদি একটা ক্রোমোজোমের ভিতরে থাকে তাহলে আমরা এটাকে লিঙ্ক জিন বলি। তাহলে লিঙ্কেজ, লিঙ্ক জিন আর আনলিঙ্ক জিন আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা দেখো
এবার অ্যারেঞ্জমেন্ট অফ লিঙ্ক জিন, দুইটা অ্যারেঞ্জমেন্ট আছে আমরা জানি নরমালি, সিস অ্যারেঞ্জমেন্ট আর ট্রান্স অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, সিস অ্যারেঞ্জমেন্টে কি বলেছে দেখো, ইফ ডমিনেন্ট এলিমেন্টস অফ বোথ দ্য লিঙ্ক জিনস আর প্রেজেন্ট অন ওয়ান ক্রোমোসোম and their recessive alleles on its homologous chromosome, then this type of arrangement is known as cis arrangement. তাহলে দেখো এটা দুটোটা ডমিনেন্ট এলিল কি বলেছে, ওয়ান ক্রোমোসোম, ফার্স্ট ক্রোমোসোম যদি আমরা ধরি, আর দুটোটা রিসেসিভ এলিল যদি হোমোলোগাস সেম পেয়ারে, মানে ধরুন এটা একটা ক্রোমোসোম পেয়ার, ক্রোমোসোম নাম্বার 1 এ ধরি, ক্রোমোসোম নাম্বার 1 এ এটা একটা ক্রোমোসোম আর একটা, এই ক্রোমোসোমটা দুটোটা একটা পেয়ারের মধ্যে আছে, তাহলে ডমিনেন্ট আর রিসেসিভ যদি অল্টারনেট ফর্মসে থাকে, ডমিনেন্টটা একটা ক্রোমোসোমের মধ্যে আর রিসেসিভটা আরেকটা ক্রোমোসোমের মধ্যে যদি এমন পজিশনে থাকে, তাহলে আমরা এই পজিশনটাকে বলি সিস অ্যারেঞ্জমেন্ট। দেখো এবার ট্রান্স অ্যারেঞ্জমেন্টে, if dominant alleles of one pair and recessive alleles of the second pair are present on one chromosome, মানে আমরা যদি দেখি ডমিনেন্টের এই পেয়ারটা আর রিসেসিভের এই একটা পেয়ার, তাহলে ক্রোমোসোমের ভিতরে কি বলেছে তারা, if dominant allele of one pair, তাহলে একটা নিলাম dominant allele and recessive alleles of the second pair, রিসেসিভ একটা নিলাম, ঠিক আছে, তাহলে এটা একটা ক্রোমোসোম হয়ে গেল, আর and recessive and dominant allele on the other homologous chromosome, তাহলে আরেকটা homologous chromosome কি দেখবো আমরা, এমন এমন যদি কোনো আমরা দেখি যে কম্বিনেশন বা অ্যারেঞ্জমেন্ট, তাহলে আমরা এটাকে বলবো ট্রান্স অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, দেখো এবার টাইপস অফ লিংকেজ, টাইপস অফ লিংকেজে দেখো দুইটা পার্ট আছে, একটা কমপ্লিট লিংকেজ আর একটা ইনকমপ্লিট লিংকেজ। তাহলে আমরা দুইটা এক্সাম্পল নিয়ে বুঝবো যে কমপ্লিট লিংকেজ কিভাবে হয় আর ইনকমপ্লিট লিংকেজ কিভাবে হয়। ঠিক আছে, তাহলে কমপ্লিট লিংকেজটাই নিয়ে দেখো, দুইটা ক্রোমোসোম নিলাম, ঠিক আছে, একটা পুরো ডমিন্যান্ট আর একটা রিসেসিভ, সেম হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে, দুটোটা সেম ক্রোমোসোমের ভিতরে আছে, ধরো না সাপোজ ক্রোমোসোম 1 বা যত ক্রোমোসোমের মধ্যেই থাকে ক্রোমোসোম নিলাম। তাহলে এখন দেখো P1 জেনারেশনে আমরা যদি লিখতে পারি এখন, ঠিক আছে, ক্রস গুলো আগের মতনই হবে, শুধু কি চেঞ্জ আছে বা কিভাবে কমপ্লিট লিংকেজ হচ্ছে একটু দেখো। তাহলে দেখো ফার্স্টে আমরা শুরু করার আগে প্যারেন্ট জেনারেশনে যে দুইটা ছিল, এই দুইটাই এখন সেম ক্রোমোসোমের মধ্যে আছে, ক্রোমোসোম পেয়ারের মধ্যে সেম জিনগুলি আছে। ঠিক আছে, তাহলে আমরা লিংকেজের ডেফিনেশনে দেখেছিলাম যে ডেফিনেশনটা ছিল, জিন প্রেজেন্ট ইন দা সেম হোমোলোগাস ক্রোমোসোম আর ইনহেরিটেড ইন দা নেক্সট জেনারেশন এন্ড ডু নট সেপারেট, তারা আলাদা হয় না এবং সেম থাকে, যেভাবে ছিল প্যারেন্টাল জেনারেশনে এইভাবে আসে নেক্সট জেনারেশন অফস্প্রিং পর্যন্ত। ঠিক আছে, তাহলে তাদের মধ্যে কোনো ক্রসিং ওভার হয় না, ক্রসিং ওভার ইজ নট পসিবল। ঠিক আছে, কারণ সবগুলি ক্যারেক্টার প্যারেন্টাল জেনারেশন থেকে অফস্প্রিং এ এসে পড়ে, কোনো ক্যারেক্টার বাদ যায় না। কমপ্লিট লিংকেজের ক্ষেত্রে কোনো ক্রসিং ওভারের কোনো চান্স নেই। ঠিক আছে, তাহলে এবার দেখো ইনকমপ্লিট লিংকেজের মধ্যে আমরা দুইটা ক্রোমোসোমের মধ্যে, ক্রোমোসোম নাম্বার 1 আর ক্রোমোসোম নাম্বার 2 এর মধ্যে দুইটা জিন নিয়েছি, একটা দুটোটা এখানে ডমিন্যান্ট আর দুটোটা এখানে রিসেসিভ। ঠিক আছে, তারপরে যদি আমরা ক্রস করি, মানে গ্রামেটের মধ্যে যদি আমরা ক্রস করি, দেখো এমন একটা ক্রসিং ওভারের মতো দেখা যাচ্ছে। ঠিক আছে, আগের লিংকেজে নরমাল আমরা কমপ্লিট লিংকেজে কি দেখেছিলাম, কোনো ক্রসিং ওভার থাকে না, কারণ
ডিসটেন্সটা স্মল ছিল, আর কি ছিল আমাদের যে প্যারেন্টাল জেনারেশনের যে ক্যারেক্টারগুলি ছিল ওইগুলি অফস্প্রিং এ ইনহেরিটেন্স হয়ে যেত। ঠিক আছে, এখন দেখো ইনকমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে দুটোটা কম্বিনেন্ট রিকম্বিনেন্ট একটা প্রডিউস করে ফেলেছে। ঠিক আছে, রিকম্বিনেন্ট করার ফলে দেখো এখানে একটা জিন ট্রান্সফার হয়ে গেছে, এখান থেকে একটা জিন আর এখান থেকে একটা জিন ট্রান্সফার হয়ে গেছে, ইন্টারচেঞ্জ হয়ে গেছে। দেখো ঠিক আছে, ইন্টারচেঞ্জ হওয়ার কারণে এখানে ক্রসিং ওভারের একটা চান্স চলে এসেছে। তাহলে ইনকমপ্লিট লিঙ্কেজকে আমরা বলতে পারি ইজ এ টাইপ অফ ক্রসিং ওভার। ঠিক আছে, তাহলে লিঙ্কেজ আমরা দেখেছি, ইনকমপ্লিট লিঙ্কেজ আমরা দেখলাম। তাহলে ক্রসিং ওভারটা দেখলে আমরা পুরোপুরি বুঝে যাবো যে কিভাবে লিঙ্কেজ আর ক্রসিং ওভারের মধ্যে ডিফারেন্সটা আসে। ঠিক আছে, এখন তাহলে ক্রসিং ওভারে দেখো আমরা লিঙ্কেজ আর ক্রসিং ওভারের মধ্যে কিভাবে ডিফারেন্স করতে পারি। ঠিক আছে, সাপোজ আমাদের কাছে দুইটা বায়োলজি বুক আছে। ঠিক আছে, দুটার মধ্যে 16টা কন্টেন্টস আছে, সেম অথরের দুইটা বুক। ঠিক আছে, সেম অথরের দুইটা বায়োলজি বুক, দুইটার মধ্যে 16টা করে কন্টেন্টস আছে। ঠিক আছে, এখানে কোনো ডিফারেন্স নেই। তাহলে আমরা বলতে পারি যে ডিফারেন্স না থাকার ক্ষেত্রে এগুলি লিঙ্কেজ আছে, মানে লিঙ্কড, দুটোটা সেম। এখান থেকে যদি কোনো পিসটা আমরা ছিড়িয়ে এনে এখানে লাগিয়ে দিই তাহলে এখানেও কোনো ডিফারেন্স দেখা যাবে না। ঠিক আছে, ইন কেস যদি আমরা আরেকটা বই নিই আরেকটা অথারের, এটার থেকে এটা ডিফারেন্ট। ঠিক আছে, দুটোটার কোনো সেম নেই, বাট কি সেম আছে যে 16টা কন্টেন্ট ঠিক আছে, কিন্তু এখানে বইয়ের পৃষ্ঠাগুলো সেম না, লেখাগুলি সেম না। তাহলে এখান থেকে যদি একটা পৃষ্ঠা এনে এখানে লাগিয়ে দিই আরেকটা বইয়ের মধ্যে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ক্রসিং ওভার হচ্ছে। ঠিক আছে, কারণ কন্টেন্টস গুলি দেখো ক্রসিং ওভারের ক্ষেত্রে যদি আমরা দুইটা ক্রোমোজোম নিই, এটা ক্রোমোজোম নাম্বার 1 আর সঙ্গে একটা হোমোলোগাস ক্রোমোজোম, ঠিক আছে, তাহলে দেখো এই দুইটা সিস্টার ক্রোমাটিডস, এই দুইটাও সিস্টার ক্রোমাটিডস। একটা জিনিস মনে রাখবে যে সিস্টার ক্রোমাটিডস এর মধ্যে কোনো সময় ক্রসিং ওভার হয় না। তাহলে ক্রসিং ওভার কার কোন দুইটার মধ্যে হবে? এই দুইটার মধ্যে। এই দুইটা কি নন সিস্টার ক্রোমাটিডস। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি যে সিস্টার ক্রোমাটিডস এর মধ্যে আমার ক্রসিং ওভার হয় না, নন সিস্টার ক্রোমাটিডস এর মধ্যে আমার ক্রসিং ওভার হয়। তাহলে আমরা ক্রসিং ওভার গুলো দেখি একটু কিভাবে হচ্ছে। সাপোজ এটা S, এটা T, ঠিক আছে। তাহলে এখন দেখো ক্রসিং ওভার কিভাবে হবে, যে কোনো একটা পার্টিকুলার সাইডকে কেটে দিলে তাহলে এটা ক্রসিং ওভার হয়। ধরো না এই দুইটা পার্টের মধ্যে আমরা ক্রসিং ওভার করেছি। ঠিক আছে, মানে এই দুইটা পার্ট নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ। দেখো আমরা লিখতে পারি যে সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হয় না। ঠিক আছে, আর নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখলাম যে কিভাবে ক্রসিং ওভার হতে পারে। ঠিক আছে, দুইটা পার্টিকুলার সাইডে ক্রসিং ওভার হয়ে গেছে। দেখো এখন যদি আমরা ক্রসিং ওভার আর একটা एग्जांपल নিই, একটা প্ল্যান্টের মধ্যে যদি দেখি আমরা রেড লং পোলেন আর হোয়াইট শর্ট পোলেনের ভিতরে, তাহলে আমরা R = red, L = long, small r = white, small r = short। ঠিক আছে, ক্যারেক্টার গুলো লিখে নিয়েছি। তাহলে দেখো এখন আমরা ক্রোমোজোম 1 এর মধ্যে যে কোনো একটা ক্রোমোজোমের মধ্যে আমরা দুটোটা কম্বিনেশনকে প্লেস করেছি, একটা পুরো ডমিন্যান্ট আর একটা পুরো রিসেসিভ। ঠিক আছে, এখন
দেখো আমরা সিস্টার ক্রোমাটিড আর নন সিস্টার ক্রোমাটিড গুলো লিখে ফেলেছি, ঠিক আছে। এটা ক্রোমোজোম নাম্বার 1 আর এটা এখন হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে আমার পার্টিকুলার কি কি কম্বিনেশন আসছে, দুটোটা ডমিন্যান্ট আর দুটোটা রিসেসিভ। দেখো এখন ক্রোমোজোম আর হোমোলোগাস ক্রোমোজোম লেখার পরে আমরা যদি দেখি যে আমরা জানি ক্রসিং ওভার কোন সাইডে হয়, পার্টিকুলার একটা সাইডের মধ্যে হয়, ঠিক আছে। ধরো না সাপোজ এই দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে আমরা ক্রসিং ওভার দেখেছি, ঠিক আছে। তাহলে দেখো এই দুইটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন আমরা কি লিখতে পারি, একটা কম্বিনেশন এমন হবে আর একটা কম্বিনেশন ক্রসিং ওভারের ফলে এটা চেঞ্জ হয়ে গেল, আর একটা কম্বিনেশন এইটা চেঞ্জের পরে আর আগেরটা, ঠিক আছে। দেখো তাহলে এই চারটা কম্বিনেশন আসছে, যেটা প্যারেন্টালের এই দুইটা কম্বিনেশন সেম আর এই দুইটা নতুন নন প্যারেন্টাল কম্বিনেশন আমার এখানে গঠন হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখবো যে ক্রসিং ওভার কত পার্সেন্টেজে হয়েছে আর আমরা লিঙ্কেজ কত পার্সেন্টেজ পাবো, মানে ক্রসিং ওভার পার্সেন্টেজ আর লিঙ্কেজ পার্সেন্টেজ এখান থেকে আমরা দেখো। তাহলে এটা প্যারেন্টাল কম্বিনেশন আর এই দুইটা নন প্যারেন্টাল কম্বিনেশন। তাহলে আমরা আগে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বা মেন্ডেলের ল গুলোর মধ্যে একটা ক্রসের লগে আর একটা যদি টেস্ট ক্রস বা কোনো কিছু একটা ক্রস করি, রিসিসিভ ক্রস মানে টেস্ট ক্রস যদি আমরা করি, তাহলে আমরা কি পাই, যে রেশিও একটা আমরা বের করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখো প্যারেন্টাল কম্বিনেশন আর নন প্যারেন্টাল কম্বিনেশনের পরে আমরা টেস্ট ক্রস করার জন্য এখানে একটা রিসিসিভ এলিমেন্ট নিলাম, ঠিক আছে। এই রিসিসিভ এলিমেন্টটা এখানে আসার পর কম্বিনেশন করার পর দেখো আমরা একটা একটা কম্বিনেশন যদি দেখি পার্টিকুলার, তাহলে আমরা একটা রেশিও বের করতে পারবো। তাহলে প্রথমটার ক্ষেত্রে যদি আমরা দেখি একটা কম্বিনেশন, আর একটা কম্বিনেশন, এই চারটা কম্বিনেশন আমরা এখান থেকে বের করেছি, ঠিক আছে। এখন দেখো সবগুলো 1:1 রেশিওর মধ্যে আছে, যেহেতু আমরা টেস্ট ক্রস আগে দেখেছি যে সবগুলো রেশিও 1:1 আকারে থাকে, ঠিক আছে। এখন আমরা কোডমিনেন্ট মানে সরি ক্রসিং ওভার একটু স্টপ কর। তাহলে এখন দেখো আমরা ক্রসিং ওভার পার্সেন্টেজ আর লিঙ্কেজের পার্সেন্টেজ কিভাবে বের করি, ঠিক আছে। এখন সাপোজ আমি ধরে নিলাম যে প্যারেন্টাল কম্বিনেশন গুলো দুটোটা 40% আছে, ঠিক আছে, আর বাকি দুটোটা 10%। সাপোজ আমরা ধরে নিই যে 40% আর 10% আছে, ঠিক আছে। তাহলে আমার লিঙ্কেজ এই ক্ষেত্রে পিওর প্যারেন্টাল ক্যারেক্টার যে খুবই পিওর ডমিনেন্ট আর পিওর রিসেসিভটা এখানে আছে, দেখো, ঠিক আছে। তাহলে পিওর ডমিনেন্ট আর পিওর রিসেসিভের ক্ষেত্রে আমরা লিখতে পারি 80%, ঠিক আছে, মানে লিঙ্কেজ আমাদের আছে 80%। তাহলে আমরা একটা সূত্র দিয়ে দেখতে পারি যে কিভাবে আমরা ক্রসিং ওভার বের করতে পারি। তাহলে ক্রসিং ওভার দেখো = 100 মাইনাস লিঙ্কেজ = 100 মাইনাস 80 = 20। দেখো ক্রসিং ওভার করার জন্য কিছু আমার পার্টিকুলার কিছু জিনিস মনে রাখতে হয়। তাহলে দেখো আমি পয়েন্ট হিসেবে লিখেছি এখানে, ক্রসিং ওভার ডাজ নট টেক্স প্লেস ইন সিস্টার ক্রোমাটিডস, দে অনলি টেক্স প্লেস ইন নন সিস্টার ক্রোমাটিডস। আমরা ক্রসিং ওভার করার সময় এটা দেখেছি, ঠিক আছে। এখন দ্বিতীয় নম্বর পয়েন্ট দেখো, এক্সচেঞ্জ অফ আইডেন্টিক্যাল স্ট্রাকচার আর নট পসিবল। সেম স্ট্রাকচারে যেমন সেম স্ট্রাকচারের মধ্যে কোনো সময় ক্রসিং ওভার হবে না, ঠিক আছে। তারপর দেখো তাহলে 3 নম্বর পয়েন্ট দেখো, ইন করসপন্ডেন্স টু independent assortment there is no combination but they takes place at particular side of the chromosome। তাহলে এটা একটা হোমোলোগাস পেয়ার, আমরা জানি ক্রসিং ওভার যে কোনো একটা পার্টিকুলার সাইটে হয়, ঠিক আছে। তাহলে এই দুইটার মধ্যে ইন্টারচেঞ্জ হবে, এই কথাটা এখানে বলেছে ইন করসপন্ডেন্স টু ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের ক্ষেত্রে আমরা দেখতাম যে কম্বিনেশন হতো, ধরো এই দুইটার মধ্যে ক্রস, এই দুইটার মধ্যে ক্রস,
যে কোনো কম্বিনেশনে বসতে পারতো, কিন্তু এখানে কোনো কম্বিনেশন হয় না। তারা কোনখানে দাগা বসায়, তারা পার্টিকুলার সাইটে, যে কোনো একটা ক্রোমোজোমের সাইটে তারা বসে যায়, ঠিক আছে। দেখো এবার যদি আমরা এই তিনটার মধ্যে ডিফারেন্স দেখি, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, লিঙ্কেজ আর ক্রসিং ওভারের মধ্যে ডিফারেন্স যদি আমরা দেখি, ফার্স্ট অফ অল আমরা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টটা নিই। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের ভিতরে যদি আমরা ক্রোমোজোমের সঙ্গে, ক্রোমোজোম 1 এর সঙ্গে এটা হোমোলোগাস ক্রোমোজোম অ্যাটাচ আছে, ক্রোমোজোম 2 এর সঙ্গে এটা আরেকটা হোমোলোগাস ক্রোমোজোম অ্যাটাচ আছে, ঠিক আছে। তাহলে এগুলো যদি আমার সবগুলো প্যারেন্টাল জেনারেশন হয়, P1 জেনারেশন, তাহলে এবার যদি আমি গ্যামেটের সঙ্গে একটা গ্যামেটের সঙ্গে যদি একটা ক্রস করি, সাপোজ প্রথম এই দুইটা, ঠিক আছে, তাহলে এটা একটা কম্বিনেশন, ঠিক আছে। তারপরে দেখো এখানে একটা, এখানে একটা, এটা আর একটা কম্বিনেশন, এটা একটা কম্বিনেশন, আর এটা একটা কম্বিনেশন। এই চারটা কম্বিনেশন বেরোলো। তাহলে আমরা এখানে জানি না যে কোনটা কোন পরিমাণে আছে বা কিভাবে আছে, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু জানি যে টেস্ট ক্রস করার পরে সবগুলো রেশিও 1:1:1 এ থাকবে, ঠিক আছে। তাহলে এখানে কম্বিনেশন আমরা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টে কম্বিনেশন বের করতে পারি প্যারেন্টাল জেনারেশন থেকে, ঠিক আছে। কিন্তু ক্রসিং ওভারে আমাদের কোনো কম্বিনেশন থাকে না, আমরা পার্টিকুলার সাইটে ক্রসিং ওভার দেখতে পাই, ঠিক আছে। তাহলে আমরা দেখবো লিঙ্কেজের ভিতরে ডিফারেন্সটা কি, তারপরে দেখবো ক্রসিং ওভারের মধ্যে ডিফারেন্সটা কি। এবার লিঙ্কেজের ক্ষেত্রে দেখো, লিঙ্কেজের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের ক্ষেত্রে কি ছিল, যে একটা পার্টিকুলার জিন পার্টিকুলার ক্রোমোজোমের মধ্যে ছিল, ঠিক আছে। লিঙ্কেজের ক্ষেত্রে যে ডিফারেন্সটা, একটা ক্রোমোজোমের মধ্যে দুইটা জিন আছে, ঠিক আছে। এই জন্য আমরা বলছি লিঙ্ক জিন বা লিঙ্কেজ, মানে একসাথে জোড়া দেওয়া, ঠিক আছে। তাহলে এখন দেখো এটা ডমিনেন্ট লিখলাম আর একটা রিসিসিভ লিখি প্যারেন্টের মধ্যে, ঠিক আছে। তাহলে এগুলো যদি আমার কম্বিনেশন থাকে এভাবে, গেমেট এভাবে আসলো, তাহলে দেখো আমার ক্রস করার পরেও আমার সেম থাকে। তাহলে আমরা দেখো লিঙ্কেজ, একটু মনে করে দেখো ভিডিওটার আগে দিয়ে একটু শুরুতে, যে আমার লিঙ্কেজের ক্ষেত্রে প্যারেন্টাল ক্যারেক্টারস গুলো অফস্প্রিং এ ইনহেরিট হয়ে যায়, কোনো এখানে ডিফারেন্স থাকে না, এখানে কোনো প্রকারের কোনো ক্রসিং ওভার বা কোনো কম্বিনেশন আলাদা থাকে না, ঠিক আছে। দেখো এই জিনিসটা অফস্প্রিং আর প্যারেন্টাল ক্যারেক্টারের মধ্যে এটা সেম। তাহলে আমরা বুঝে গেছি যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট আর লিঙ্কেজের মধ্যে ডিফারেন্সটা কি। এখন আমরা দেখবো ক্রসিং ওভারের সঙ্গে বাকি দুইটা ডিফারেন্সটা কি। এখন দেখো ক্রসিং ওভারের ক্ষেত্রে আমরা আগে দেখেছি যে ক্রসিং ওভার একটা পার্টিকুলার সাইটে হয়, ঠিক আছে। আমরা যদি এখানে দুইটা সিস্টার ক্রোমাটিড, এখানে দুইটা সিস্টার ক্রোমাটিড আছে আমাদের পার্টিকুলার ক্রোমোজোম নাম্বার 1 আর ক্রোমোজোম নাম্বার 2 এর মধ্যে, তাহলে দেখো ক্রসিং ওভার একটা পার্টিকুলার সাইটে হচ্ছে আমাদের, এই দুইটার মধ্যে ইন্টারচেঞ্জ হয়। তাহলে লাস্ট অফ অল এটা আমরা দেখি যে আমার গ্যামেট গুলো ইন্টারচেঞ্জ করার পরে আর জেনেটিক কম্বিনেশন গুলো এইভাবে হয়, ঠিক আছে। এখানে ক্রসিং ওভারের ক্ষেত্রে কোনো পার্টিকুলার কম্বিনেশন আমরা পাই না, ঠিক আছে। তাহলে আমরা ক্রসিং ওভার করে দেখতে হবে যে কিভাবে আস্তে আস্তে আমরা কম্বিনেশন গুলো আসে এবং রেশিও গুলো কিভাবে আসে, ঠিক আছে। লিঙ্কেজ, ক্রসিং ওভার আর ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের ডিফারেন্সটা যে লিঙ্কেজে আমরা দেখেছি যে যদি সাপোজ একটা বাক্সের মধ্যে 10টা বল আছে, এই 10টা বল আমি একটা জায়গা থেকে যদি আরেকটা জায়গা নিয়ে যাই, তাহলে এই 10টা বলে সেম পজিশনে রইলো। আর যদি আমি লিঙ্ক ক্রসিং ওভারের ক্ষেত্রে দেখি, একটা দুইটা বইয়ের ক্ষেত্রে যে দুটো বই যদি সেম অথারের থাকে, তখন যদি আমি কোনো পৃষ্ঠাও চেঞ্জ করে দিই, এখান থেকে এখানে লাগিয়েছি বা এখান থেকে এখানে লাগিয়েলাম, ঠিক আছে, কিন্তু কোনোখানে চেঞ্জ হয় না যদি সেম অথারের বুক থাকে। এখানে যদি আরেকটা ডিফারেন্ট অথারের বুক নিই, তাহলে এই দুইটার মধ্যে যদি আমি কোনো চেঞ্জ করি, তাহলে আমার ক্রসিং ওভার দেখা যাবে, ঠিক আছে। ইন কেস অফ সেম বুকস তাহলে আমি লিঙ্কেজ দেখা যায়, আর ইন কেস অফ ডিফারেন্ট বুকস তাহলে আমরা ক্রসিং ওভার। তাহলে আজকে লেকচার এখানেই শেষ। যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা ডাউট ক্লিয়ারিং সেশনে জানাতে পারো বা কমেন্ট বক্সে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো।